নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত পাকিস্তানের প্রথম উইকেটটা পড়ল। মাঙ্গুচর বলে একটি শহর বালুচিস্তানে বালুচ আর্মিরা, বালুচ লিবারেশন আর্মি, তারা পরিষ্কারভাবে দখল করে নিয়েছে এবং তাদের মুখে, পাকিস্তান আর্মিদের মুখে ডেথ স্কোয়াডকে দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ ডেথ স্কোয়াড হচ্ছে যে কোনো মুহূর্তে পাকিস্তান আর্মির মধ্যে ঢুকে গিয়ে পাকিস্তান আর্মির ব্যাটালিয়নকে উড়িয়ে দিতে পারে সেই ক্ষমতা রাখছে। শেষ পর্যন্ত বালুচিস্তান প্রেস রিলিজ দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের কবজায় মঙ্গুচর শহরটা এসে গেছে। এই যখন একদিকের ঘটনা, তখন ঠিক তার পাশাপাশি আরও বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বালুচিস্তানকে ঘিরে। ভারতবর্ষের মানুষ যখন প্রত্যেক দিন আপনি জানতে চাইছি যে ভারত কবে আক্রমণ করবে, কিভাবে স্ট্র্যাটেজিক আক্রমণ করবে, স্থলবাহিনী আক্রমণ করবে না বিমান বাহিনী আক্রমণ করবে না জলবাহিনী আক্রমণ করবে, যখন আমরা প্রত্যেকটা মিনিটে মিনিটে দেখছি শুনছি কিছু না কিছু ঘটনা। গতকাল যেমন দেখছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাসভবনে নৌবাহিনীর সঙ্গে বিশেষ বৈঠক হচ্ছে। তাহলে কি আরব সাগর দিয়ে কোনো আক্রমণ করাচি বিমানবন্দরে, কোনো করাচি বন্দরের দিকে যাবে? এইসব যখন জল্পনা কল্পনা চলছে, তখন কিন্তু বালুচিস্তান একদম প্র্যাকটিক্যালি খেপে উঠেছে। আমি কেন কথাটা বলছি? পরিষ্কার তারা প্রেস রিলিজ দিয়ে বলছেন, জেনারেল ইসলাম বালুচি তারা বলছেন মিশন উইল কন্টিনিউ, অর্থাৎ আমাদের মিশন কিন্তু কন্টিনিউ করবে। ভারতের সঙ্গে যা কথা, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লাগলেই যা শোনা যাচ্ছিল, দুদিনের মধ্যে বালুচিস্তান, এন্টায়ার বালুচিস্তানে তারা স্বাধীনতা ঘোষণা করে দেবেন, তারা এন্টায়ার বালুচিস্তানে কন্ট্রোল নিয়ে নেবেন। খুব স্ট্র্যাটেজিক্যালি বালুচিস্তান কিছু ঘটনা ঘটিয়েছে, সেটা এর আগের দিনও আপনাদের বলেছি যে এন্টায়ার বালুচিস্তানের যে এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে 50% অফ দ্য পাকিস্তান ল্যান্ড, অর্থাৎ পাকিস্তানের যা ভূখণ্ড আছে তার 50% আছে বালুচিস্তানের মধ্যে। ফলত এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তাদের জনসংখ্যা কিন্তু খুব বেশি নয়, 2.5 কোটি, কিন্তু সাংঘাতিক ফেরোসাস। এবং পাকিস্তান সাসপেক্ট করছে যে এই বালুচিস্তান, এই লিবারেশন আর্মির পেছনে এন্টায়ার ফান্ডিং রয়েছে ভারত সরকারের। তারা সাসপেক্ট করছেন, তারা প্রকাশ্যে সেটা বলছেন। কিন্তু কাদের ফান্ডিংয়ে, কিসের ফান্ডিংয়ে হচ্ছে সবাই আমরা বুঝছি, আমরা সেটা নিয়ে চর্চায় যাচ্ছি না। কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি সাংঘাতিকভাবে সশস্ত্র হয়ে রয়েছেন এবং খুব স্ট্র্যাটেজিক্যালি একটা ডিসিশন বালুচ লিবারেশন ফ্রন্ট, যার নিজেদের ফ্রিডম ফাইটার্স বলছেন, এবং তাদের প্রধান হচ্ছেন জেনারেল ইসলাম। আর তারা পরিষ্কারভাবে একটা স্ট্র্যাটেজিক অবস্থান নিয়েছেন। যখন ভারত সীমান্তে, পাকিস্তান সীমান্তে একটা যুদ্ধ লাগবে, তখন বালুচিস্তানে প্রচুর পাকিস্তানের মিলিটারি ডিপ্লয়েড ছিল। প্রায় 400-র ওপর ট্রাককে বালুচিস্তান ছেড়ে দিয়েছে এবং এই 400 ট্রাক একসঙ্গে, যে ঠাসা মিলিটারি সৈন্য যারা বালুচিস্তান পাহারা দিচ্ছিল যাতে কোনোভাবে তারা স্বাধীনতা ঘোষণা না করতে পারে, তারা পাকিস্তান সীমান্তের দিকে রওনা দিচ্ছে। খুব সীমিত সংখ্যক সৈন্য কিন্তু বালুচিস্তানে পড়েছিল। এরপর যখন তাদের আর্মস অ্যামিউনিশনস যে স্টোরেজ, সেখান থেকে সেইগুলো যখন রওনা দিতে গেল ভারতের দিকে, সেইগুলোকে বালুচিস্তান লিবারেশন আর্মি, যারা নিজেদের ফ্রিডম ফাইটার্স বলছেন, তারা কিন্তু আটকে দিলেন। এই যখন ঘটনা একদিকে ঘটছে, আমি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখাবো করাচি কোয়েটা হাইওয়ে, সেইটা বালুচিস্তানের লিবারেশন আর্মি, স্বাধীনতাকামীরা যারা ফ্রিডম ফাইটার, তারা কিন্তু আটকে দিয়েছেন। সেখান দিয়ে আর পাকিস্তানকে যেতে দিচ্ছেন না, পাকিস্তানকে অপারেট করতে দিচ্ছেন না। ফলে পাকিস্তান এখন সংকটের মধ্যে পড়েছে। পাকিস্তান ভারত সীমান্ত থেকে আবার বেশ কিছু লটবহর সৈন্য সামন্তকে নিয়ে রওনা দিয়েছে বালুচিস্তানের দিকে, কিন্তু বালুচিস্তানের ভেতরে কতটা ঢুকতে পারবে সেটা সন্দেহ আছে। ঠিক এই যখন পরিস্থিতি হচ্ছে, ওই বালুচিস্তানের ভেতর দিয়ে একটা লম্বা রাস্তা তৈরি করছে পোর্টের দিকে চীন। বহুদিন ধরে এই কাজটা চলছে, পরিকল্পনা মাফিক চলছে। চীনের প্রচুর টেকনিশিয়ানস, ইঞ্জিনিয়ার্স, তারা কিন্তু বালুচিস্তানের মধ্যে পোস্টেড আছে ওই রাস্তা নির্মাণের ক্ষেত্রে। সম্প্রতি আমাদের হাতে একটা ভিডিও এলো, যে ভিডিওটা আমরা টেকনিক্যাল কারণে আপনাদের কাছে দেখাচ্ছি না, কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মির যারা প্রধান বলতে যারা ফাইটার, একদম গেরিলার ফাইটার, যে সে ফাইটার না, গেরিলার ফাইটার, 3-4 রকমের তাদের স্কোয়াড আছে। একটা যে ডেথ স্কোয়াড, অর্থাৎ পাকিস্তান যেখানে সৈন্য সামন্ত প্রচুর জড়ো করছে, সেইখানে এই ডেথ স্কোয়াড কিন্তু সামনে চলে যাচ্ছে। ফলত তাদের দূর থেকে ওড়ানো মুশকিল, বাংকারের মধ্যে থাকছেন, ভেতর থেকে থাকছেন। পাকিস্তান আর্মি পেনিট্রেট করলে তাদের মধ্যে 5 জন গিয়ে পুরো এন্টায়ার মিলিটারি ফোর্সকে উড়িয়ে দিচ্ছে। আমি একটা ছোট্ট তথ্য আমার হাতে এসছে, খুব ইম্পর্টেন্ট তথ্য আমার মনে হয়েছে। এগুলো নিয়ে তথাকথিত বাংলা ইলেকট্রনিক্স মিডিয়া কেন আলোচনা করে না আমি জানি না, কিন্তু যাই হোক, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। কিন্তু তার আগে বালুচ লিবারেশন আর্মি, তাদের যিনি কমান্ডো, একদম পাহাড়ি এলাকায়, সেখান থেকে প্রচুর ফোর্স নিয়ে তারা রয়েছেন এবং সেখান থেকে একটা মেসেজ দিচ্ছেন পাকিস্তান সরকারকে। এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে চীনের প্রেসিডেন্টকে মেসেজ দিচ্ছেন, বলছে এক্ষুনি এখান থেকে সরিয়ে নিন, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাটাকে যাবো, তখন কিন্তু পালানোর পথ পাবে না। কি বলেছেন বালুচ লিবারেশন আর্মির একজন কমান্ডো,
এবং একাধিক কমান্ডো সেখানে পাশে রয়েছেন, আমি সেটা আপনাদের শোনাবো। Motive of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. Our operation Zir Bahazak. This is a continuous operation that has been initiated to safeguard the Baloch Sea from China, Pakistan, and other foreign powers. China, you came here without our consent, supported our enemies, helped Pakistani military in wiping our villages. But now it's our turn. Baloch Liberation Army guarantees you that CPAC will fail miserably on Baloch land. Majid Brigade comprises of a large number of volunteers who are ready to sacrifice themselves to protect our land. A special unit in Majid Brigade has been formed, particularly to attack Chinese officials and installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch sons and daughters that you will never forget. General Aslam Baloch's mission will continue. একটু ভালো করে ভেবে দেখুন, যে লোক বলছেন, যে কমান্ডো বলছেন, মুখটা ঢাকা, সেই মানুষটির কথা আপনাদের কাছে শোনালাম। বালুচ লিবারেশন আর্মি, একদম প্রচুর সশস্ত্র বাহিনী একত্রিত হয়ে সেইখান থেকে এই মানুষটি কিন্তু মেসেজ দিলেন চীনের প্রেসিডেন্টকে। ভাবতে পারছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট ছেড়ে দিন, চীনের প্রেসিডেন্টকে বলছেন এমন শিক্ষা দেব যে সারা জীবন আপনারা মনে রাখবেন। ভাবতে পারেন, চীন একটা অত শক্তিশালী রাষ্ট্র, তারা পাকিস্তানের মধ্যে দিয়ে একটা হাইওয়ে তৈরি করছিল, তাদের নিজস্ব কিছু বিজনেস পারপাসে সারা সমুদ্রের সঙ্গে কানেক্ট করতে চাইছিল। সেইখানে দাঁড়িয়ে চীনকে মেসেজ দিয়ে দিল বালুচ লিবারেশন ফ্রন্টের যিনি মেন কমান্ডার ছিলেন, একটা ফ্রন্টের কমান্ডার, তিনি বার্তাটা দিলেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন কি পরিচ্ছন্ন ইংরেজিতে কিন্তু তিনি মেসেজটা দিলেন, অর্থাৎ ওয়েল কোয়ালিফাইড। আমি বালুচ লিবারেশন আর্মির প্রত্যেক দিনের প্র্যাকটিক্যালি প্রেস রিলিজগুলো ফলো করি, তার একটা প্রেস রিলিজ এই মুহূর্তে আমার হাতে রয়েছে। পরিষ্কার তো তিনি বলে দিলেন যে চীনকে বলছি এখান থেকে সরে যেতে। আমরা আবেদন জানিয়েছিলাম, কোনো পাত্তা দেননি। আমরা কিন্তু এবার স্ট্রাইক করবো। স্ট্রাইক করা মানে তো বালুচ গেরিলারা যেভাবে স্ট্রাইক করতে পারে সেটা সাংঘাতিক। ভারতবর্ষ কিন্তু, ভারত সরকার কিন্তু এগুলো নজরে রাখছে। আমাদের কাছে যখন খবর আসছে, ভারত সরকারের কাছে, ভারতীয় মিলিটারি ব্যবস্থার কাছে নিশ্চিতভাবে খবর আসছে। ফলে তো পাকিস্তান কিন্তু এখন বালুচিস্তান নিয়ে জেরবার হয়ে যাবে। ইতিমধ্যে বালুচ লিবারেশন আর্মি একটা প্রেস রিলিজ দিয়েছে। আমি 3 তারিখে প্রেস রিলিজ বলছি, 23 মে 2025 হিসেবে অনেক রাতে আমরা এটা পেয়েছি বলে আমি আপনাদের কাছে বলছি। সেখানে পরিষ্কারভাবে বলছেন যে আমরা 22 জন পাকিস্তান মিলিটারিকে নিকেশ করে দিয়েছি। ওদের ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে শুনুন। বালুচ লিবারেশন আর্মি প্রথম দফায় 13 এনিমি পার্সন ওয়ার এলিমিনেটেড। তারপরে পার্টটায় বলছেন আরও 8 জন, 9 জন, প্রায় 22 জনকে সব মিলিয়ে আমরা 22 এনিমি পার্সন ওয়ার এলিমিনেটেড। এবং ওদেরও নিজেরাও স্বীকার করছেন আমাদের 6 বালুচ লিবারেশন আর্মি ফ্রিডম ফাইটার্স ওয়ার মার্টার্ড। আর এই এন্টায়ার প্রসেসে বলছেন যে আমরা ফার্দার প্রগ্রেসের দিকে যাচ্ছি। অর্থাৎ টোটাল 22 জন মিলিটারিকে নিকেশ করে দেওয়ার পর বালুচ লিবারেশন আর্মি তারা কিন্তু প্রেস রিলিজ করছে। আমরা দেখালাম করাচি কোয়েটা হাইওয়ে বন্ধ করে দিয়েছেন। আমরা আপনাদের বললাম যে মাঙ্গুচর সেই শহরটা তারা দখল করে নিয়েছেন, যেটা প্রথম উইকেট প্র্যাকটিক্যালি পাকিস্তানের পড়লো বালুচিস্তানের কাছে, ভারতের কাছে না। ভারত কবে অ্যাটাক করবে, কীভাবে অ্যাটাক করবে, সেটা এখন স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু আরও একটা খুব সাংঘাতিক ঘটনা ঘটছে, যেটা আমি এর আগের দিনও আপনাদের কাছে উল্লেখ করেছিলাম, যে ভারত কিন্তু অর্থনৈতিকভাবে একদম মানে পাকিস্তানকে ধ্বংসের মুখে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। একটা ছোট্ট ঘটনা আপনাদের দেখাবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত রাষ্ট্রের সামনে, ভারতের ম্যাপের সামনে। আপনারা দেখছেন ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া সমস্তগুলো দেখা যাচ্ছে। ভারত প্রথমত গতকাল যে সিদ্ধান্তটা নিল, খুব ক্রিটিক্যাল একটা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পক্ষে, সেটা সাংঘাতিক একটা কঠিন পরিস্থিতিতে গিয়ে দাঁড়াতে পারে। সেটা হচ্ছে ভারতের ডাইরেক্টরেট জেনারেল অফ শিপিং অফ মুম্বাই থেকে তারা নোটিশ সার্কুলার জারি করে দিয়েছেন যে পাকিস্তান থেকে কোনো জাহাজ
আর ভারতবর্ষে আসবে না। অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ভারত সরকার বা ডাইরেক্টরেট অফ জেনারেল অফ শিপিংকে দিয়ে বন্ধ করিয়ে দিল। অর্থাৎ ভারত পাকিস্তান থেকে খুব বেশি কিছু ইম্পোর্ট করতো না, কিন্তু পাকিস্তান ভারতের কাছ থেকে প্রচুর জিনিস ইম্পোর্ট করতো, বেশ কিছু জিনিস এক্সপোর্ট যেমন করতো, ইম্পোর্টটা অনেক বেশি করতো। ফলত সেটা বন্ধ করে দিল। অর্থাৎ এই উপকূল বরাবর বা এদিকেও কোনো জায়গায় পাকিস্তানের কোনো জাহাজ পৌঁছবে না, তার ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ। এটা ভারত সরকার এই সিদ্ধান্তটা নিল। এর পাশাপাশি একটা খুব ইন্টারেস্টিং ঘটনা দেখাবো, যেহেতু আমি একদম পুরো ম্যাপের সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখছেন এখানে পাকিস্তানের ইসলামাবাদ থেকেই বেসিক্যালি ওদের ফ্লাইটগুলো অপারেট করে। এইবার ভারত সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানও সিদ্ধান্ত নিয়েছে, ভারত সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের কোনো প্লেনকে ভারতের এয়ার স্পেস ব্যবহার করতে দেবে না। এবার ভারতের এয়ার স্পেস যেহেতু ব্যবহার করতে দেবে না, ফলত যদি পাকিস্তানের কোনো বিমান ভারতের মধ্যে ঢুকে পড়ে, ফলে সমস্ত মিলিটারিকে অ্যালার্ম বেল বাজিয়ে দেওয়া আছে যে কোনো পাকিস্তানের বিমান যদি ভারতের ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তার কি ফল হবে তো সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পাকিস্তান কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারত কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি খুব সংক্ষেপে বর্ণনা করব। দেখুন, ভারতের পাকিস্তান এয়ার স্পেস ব্যবহার না করতে দিলে ভারতের মারাত্মক কিছু ক্ষতির জায়গা নেই। কেন আমি এ কথাটা বলছি? তাজিকিস্তানে ভারতের এয়ারবেস আছে, তারা ঘুরে আসবে, ফলত এইসব জায়গাগুলো ব্যবহার খুব বেশি ভারতবর্ষে প্রয়োজন হয় না। আফগানিস্তানে যেতে গেলে খুব সচরাচর বিমান যায়, কিন্তু পাকিস্তানকে এইদিকে কিন্তু ট্রাভেল করতে হয়, এই রুটটা দিয়ে ট্রাভেল করতে হয়। কখনো মায়ানমার বার্মাতে যেতে হয়, কখনো থাইল্যান্ডে যেতে হয়, ভিয়েতনাম যেতে হয়, মালয়েশিয়া যেতে হয়। চীন যেতে গেলে নয় ওপাশ দিয়ে যেতে পারবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের যে অবস্থা হয়েছে, পাকিস্তানের কোনো 747 বিমান, মানে আমি 747 বোয়িং বিমান যদি ইসলামাবাদ থেকে ফ্লাই করে, তাহলে তারা ভারতের এই ভূখণ্ডের মধ্যে ঢুকতে পারছে না। তাহলে তাদের কি করতে হবে? চাইনিজ এয়ার স্পেস তাদের ব্যবহার করতে হবে। এইখানে দেখছেন চীনের এয়ারবেস রয়েছে, ফলত ইসলামাবাদ থেকে একটা ফ্লাইট চীন হয়ে থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার, মালয়েশিয়া, কুয়ালালামপুর, যেখানে যেখানে যেতে চায় যেতে পারবে, মানে এইসব জায়গায় যেতে হবে, কিন্তু সেটা চাইনিজ মানে চীনের ভূখণ্ড ব্যবহার করে যেতে পারবে, ভারতের ওপর দিয়ে ব্যবহার করতে পারবে না। এর ফলে পাকিস্তানের ক্ষতি কতটা জানেন? একটা আমি হিসেবটা দেখছিলাম, 747 এই বোয়িং বিমান যদি ইসলামাবাদ থেকে ফ্লাই করে এবং সেই ফ্লাই করে যদি যেতে হয় চীনা এয়ার স্পেস ব্যবহার করে, প্রথম কথা হচ্ছে এটা দেখছিলাম যে প্রায় 3 ঘন্টা উড়ান সময় বেশি লাগবে। অর্থাৎ এটা স্ট্রেট গেলে যে সময়টা লাগতো, প্রায় 3 ঘন্টা এক্সট্রা টাইম লাগবে এই পাকিস্তানের এই 747 বিমান এই রুট দিয়ে যদি যেতে পারে। এবং এতে খরচা কতটা সেটাও খুব অ্যালার্মিং। খরচা হচ্ছে পাকিস্তানে 1 গ্যালন তেলের দাম হচ্ছে $2.1। 1 গ্যালন তেলের দাম হচ্ছে $2.1 পাকিস্তানের দাম। এবার 747 বিমানের খরচ কত আমি একটু আপনাদের সংক্ষেপে বলি। 747 বিমানে 1 সেকেন্ডে 1 গ্যালন তেল পড়ে, অর্থাৎ একটা 747 বিমান যদি ফ্লাই করে তাহলে প্রত্যেক সেকেন্ডে তার খরচা হচ্ছে 1 গ্যালন তেল, তার খরচা হয়ে যায়, 1 গ্যালন তেল পুড়ে যায়। তো আলটিমেটলি এই 3.5 ঘন্টা জার্নি এক্সট্রা করতে গেলে পাকিস্তানের, আমরা হিসেব করে দেখছিলাম, 3 ঘন্টা যেটা এক্সট্রা ফ্লাই করতে হচ্ছে, পাকিস্তানের খরচা হচ্ছে ভারতীয় টাকায় প্রায় 19 লক্ষ টাকা। ভাবতে পারেন, প্রায় 19 লক্ষ টাকা। এই ফ্লাইট যখন চীন ঘুরে থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, মালয়েশিয়া বা এইসব অঞ্চলে আরও অন্যান্য রাষ্ট্রে পাকিস্তানি ইসলামাবাদের ফ্লাইট যখন যাচ্ছে, তাদের প্রত্যেক ফ্লাইটের জন্য ইন্ডিয়ান কারেন্সিতে খরচা হচ্ছে 19 লক্ষ টাকা। ভাবতে পারেন, একই সরকারটা দেউলিয়া হয়ে গেছে। তারপরে এই অবস্থানের ফলে ইন্ডিয়ান কারেন্সিতে যেটা 19 লাখ টাকা, পাকিস্তান কারেন্সিতে সেটা 60 লাখ টাকা। ভাবতে পারেন, একটা 747 বিমান ফ্লাই করতে যেহেতু ভারত ভূখণ্ডের ওপর দিয়ে কোনো বিমান যেতে দেবে না, ফলত পাকিস্তানকে আলটিমেটলি পাকিস্তানের কারেন্সিতে 60 লক্ষ টাকা একটা প্লেনের পেছনে, একটা ফ্লাইটের পেছনে খরচা করতে হচ্ছে। এমনিতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা মারাত্মক খারাপ জায়গায় পৌঁছে গেছে।
সেইখানে দাঁড়িয়ে একটা প্লেন ওড়াতে গেলে যদি 60 লাখ টাকা খরচা করতে হয় এক্সট্রা, কোথায় পাবে পাকিস্তান? মানে এটা আমার নিজের যেটা বারবার মনে হচ্ছে, যে কথাটা আমি এর আগেও একাধিক প্রতিবেদনে বলেছি, যে ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী সরকার যেটা করছে সেটা হচ্ছে পাকিস্তানের একটা অর্থনৈতিক অবরোধ নানানভাবে করছে। যেমন শিপিং বন্ধ করে দিল, এয়ার ফ্লাইট পুরোটাই বন্ধ করে দিয়েছেন, কোনো পার্সেল মানে এমনকি কোনো ডাকযোগে চিঠি পার্সেল পাকিস্তান থেকে ভারতবর্ষে আসবে না, ওয়াঘা সীমান্ত একদম পুরোপুরি ক্লোজ করে দিয়েছে। ফলত পাকিস্তান এখন সিচুয়েশনটা যে জায়গায় পৌঁছেছে, ভারত থেকে যেসব জিনিসগুলো অনেক স্বল্প মূল্যে পেত সেগুলো 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 10 গুণ দামে অন্যান্য রাষ্ট্র থেকে তাকে কিনতে হচ্ছে। পাকিস্তানের সেবাগ সরকার কিন্তু শরীফের সরকার কিন্তু অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়ে যাচ্ছে। 10 দিন হয়ে গেল পহলগাঁও আক্রমণে, আমরা অধৈর্য হয়ে পড়ছি, কিন্তু অধৈর্য পাকিস্তানও কিন্তু হয়ে পড়ছে। তখন পাকিস্তান এখন ডেসপারেটলি একটা যুদ্ধ চাইছে, আর ভারতবর্ষ প্রতি মোমেন্টে মিটিং করে 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 স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে পাকিস্তানকে ব্যস্ত রেখে ওদিকে বালুচিস্তান অ্যাটাক করে বসছে। বালুচিস্তানের পেছনে ভারতের হাত আছে পাকিস্তান সাসপেক্ট করছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা জানিয়েওছে। পরিস্থিতি কিন্তু খুব কঠিন জায়গায় একটা গিয়ে পৌঁছেছে। আমি আপাতত এটা বর্ণনা করলাম যে এই রুটটা ব্যবহার করতে পাকিস্তানের একটা 747 বোয়িং বিমানের 60 লক্ষ টাকা অ্যাডিশনাল একটা ফ্লাইটের পেছনে খরচা হচ্ছে। এবার এটা যদি কিছুদিন কন্টিনিউ করে, অনেক আগেই আপনাদের বলেছি, প্রায় 15 দিন যদি ভারত সরকার এই অর্থনৈতিক অবরোধটাকে করে রাখে, পাকিস্তান সরকার আভ্যন্তরীণভাবে ফেল করে যাবে, সেখানে একটা সেনা অভ্যুত্থান হবে, একটা ডিজাস্টার সিচুয়েশনের মধ্যে পাকিস্তান পড়বে। আর ঠিক সেই সিচুয়েশনে গিয়ে শেষ পর্যন্ত হয়তো ভারতবর্ষ স্ট্র্যাটেজিকভাবে কোনো না কোনো আক্রমণের মধ্যে ফেলে দিতে পারে পাকিস্তানকে। সেই সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে।